হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে ভিডিও টপিকটা আলোচনা করব, এটা ক্লাস 9-এ জীবন বিজ্ঞানে চ্যাপ্টার 5, ঠিক আছে, পার্ট 3। তো দেখো, যেটা আজকে প্রশ্ন হবে 42 নম্বরের প্রশ্নটা থেকে, যে বৃষ্টির জল ধরে রাখার বিভিন্ন পদ্ধতিগুলো লেখো। তো এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে গর্ত করে, মানে আমরা ভূপৃষ্ঠে গর্ত করব, সেই গর্ত করে সেই জলটাকে একবারে সরাসরি পাতালে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে ছোট খাল নির্মাণ করে, আর 3 নম্বরটা হচ্ছে বাড়ির ছাদে। এবার দেখো, যেটা 43 নম্বরের প্রশ্ন আছে, যে মিশ্র চাষ কি, মানে মিশ্র কৃষি চাষ আর কি, এটা মিশ্র ফসল। তো বলছে একই জমিতে একই সময়ে বিভিন্ন ফসল চাষ করার পদ্ধতিকে হচ্ছে মিশ্র চাষ বলা হয়। এবার দেখো, যেটা 44 নম্বরের প্রশ্ন আছে, যে উদ্যানবিদ্যা কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে কৃষিকার্যের একটি শাখা, যেখানে উদ্ভিদ পালনের মধ্যে শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা জড়িত থাকে, সেটাকে হচ্ছে উদ্যানবিদ্যা বলে। এবার দেখো, যেটা 45 নম্বরের প্রশ্ন, যে প্রাণীজ খাদ্যের মধ্যে কিসের পরিমাণ বেশি থাকে। তো এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে প্রাণীজ খাদ্যের মধ্যে প্রোটিন ও ফ্যাট জাতীয়, মানে ফ্যাটের পরিমাণ বেশি থাকে, প্রোটিন ও ফ্যাট। 46 নম্বরের প্রশ্নটা দেখো, যে বলা আছে অধিক দুগ্ধপ্রদায়ী গাভীর নাম লেখো। তো এটা হচ্ছে শাহিওয়াল, ভাগলপুরি। 47 নম্বরের প্রশ্নটা কি আছে দেখো, যে অধিক ডিম প্রদায়ী মুরগির নাম। হোয়াইট লেঘর্ন আর রোড আইল্যান্ড রেড। তো এবার দেখো, যেটা 48 নম্বরের প্রশ্ন, যে মানুষ তার দৈহিক প্রয়োজনে প্রোটিনের 75% কোথা থেকে সংগ্রহ করে। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে প্রাণীজ প্রোটিন থেকে। 49 নম্বরের প্রশ্ন, যে মাছ চাষ বলতে মাছ ছাড়া আর কি কি চাষকে বোঝায়। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে চিংড়ি, কাঁকড়া, ঝিনুক, গুগলি, ডলফিন ইত্যাদি। এই প্রশ্নটা কিন্তু ঠিক আছে, আসে পরীক্ষার সময়, যে মাছ চাষে আমরা মাছ ছাড়া আর কি কি চাষকে বলতে পারি। তো এটা হচ্ছে চিংড়ি, কাঁকড়া, ঝিনুক, গুগলি, ঠিক আছে, ডলফিন ইত্যাদি। 50 নম্বরের প্রশ্নটা দেখো, কি বলা আছে, যে মিশ্র মাছ চাষে কি কি দেশি ও বিদেশি পোনা চাষ করা যায়। তো দেশি পোনাগুলোর মধ্যে দেখো রুই, কাতলা, মৃগেল। আর বিদেশি পোনার মধ্যে আছে রজত রুই, খেসু রুই, আমেরিকান রুই। তো এগুলো হচ্ছে মিশ্র মাছ চাষ করলে আর কি দেশি পোনার সঙ্গে বিদেশি পোনা চাষ করা যাবে, মানে একই পুকুরে একই সময়ে। এবার দেখো, যেটা 51 নম্বরের প্রশ্ন আছে, যে খাদ্যের বিকল্প উৎসগুলির নাম। তো এখান থেকে শর্ট প্রশ্ন হয়, আমি কি কি খাদ্যের বিকল্প উৎস আছে সবগুলো একসঙ্গে লিখে দিয়েছি, ঠিক আছে। তো দেখো, 1 নম্বর হচ্ছে যে ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক বা ইস্ট থেকে নিষ্কাশিত প্রোটিন, এই জিনিসগুলো থেকে প্রোটিন নিষ্কাশন করা হয়, সেটা হচ্ছে বিকল্প খাদ্য। আর একটা হচ্ছে ভোজ্য মাশরুম, যেটাকে আমরা বলি প্রচলিত ভাষায় ব্যাঙের ছাতা। এটা আগে খাদ্য হিসেবে গ্রহণ করা হতো না, এখন এটাকে হচ্ছে খাদ্য তৈরি করা হয়েছে এটা দিয়ে, ভোজ্য মাশরুম। এখন খুবই এটা ব্যবহার করা হয় খাদ্য হিসেবে। 3 নম্বরটা কি দেখো, যে শৈবালের মধ্যে স্পাইরুলিনা, ক্লোরেল্লা প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। শৈবালের মধ্যে এই জিনিসগুলো থাকে, যেগুলো হচ্ছে প্রোটিন হিসাবে গ্রহণ করা হয়, নতুন একটা খাদ্য তৈরি হয়েছে। 4 নম্বরটা দেখো, যেটা ঘৃতকুমারী উদ্ভিদের পাতার শ্বাস। ঘৃতকুমারী যা আছে, অ্যালোভেরা, এই উদ্ভিদের পাতার যে শ্বাসটা আছে, এটাকে হচ্ছে বর্তমানে খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। এবার দেখো, যেটা 52 নম্বরের প্রশ্ন, যে সবুজ বিপ্লবের দরুন কি কি কুপ্রভাব দেখা দিচ্ছে। সবুজ বিপ্লব মানে আমরা জানি যে আমাদের যে ফসল আছে, ধান, গম, যাই বলো না কেন, ফসলের যে উৎপাদন বৃদ্ধি, সেটাকেই হচ্ছে সবুজ বিপ্লব ধরা হয়। তো সবুজ বিপ্লব প্রথম হয়েছিল হচ্ছে গম ফসলটার মধ্যে, ঠিক আছে। এবার দেখো, যে সবুজ বিপ্লবের ফলে জমিতে কিছু কুপ্রভাব পড়ে, যেরকম হচ্ছে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির লবণাক্ততা বেড়েছে। সবুজ বিপ্লবের জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক সার লাগে, তো সেই জন্য হচ্ছে লবণাক্ততা বেড়ে গেছে জমির। তারপরে দেখো, বলা আছে যে ফলে কৃষিযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহারের ফলে বাস্তুতন্ত্রের হচ্ছে ভারসাম্যটা নষ্ট হচ্ছে। 53 নম্বরের প্রশ্ন দেখো, যে কৃষির উন্নতির জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার, মানে আমরা কৃষিকাজে যে উন্নতি করব সেই জন্য আমাদের কি কি ব্যবস্থা নেওয়া দরকার। সেটা হচ্ছে যে রাসায়নিক ও জৈব সারের ব্যাপক ব্যবহার করতে হবে, দুটাই কিন্তু ব্যবহার করতে হবে, রাসায়নিক সারও আবার জৈব সারও। 2 নম্বরটা দেখো, যে একই সময়ে বিভিন্ন ফসল চাষ করতে হবে, উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করতে হবে, কীটনাশক ব্যবহার করতে হবে, জমিতে ট্রাক্টর, পাওয়ার টিলার ও হারভেস্টার ব্যবহার করতে হবে।
এবার দেখো যে 54 নম্বরের প্রশ্ন, যে খাদ্য সংকটের ফলাফল লেখো। তো খাদ্য সংকট কথাটা বুঝতেই পারছি যে খাদ্যের অভাব দেখা দিবে, ঠিক আছে। তাহলে কি কি ফলাফল হতে পারে? 1 নম্বরে বলা আছে যে খাদ্যের অভাবে বহু প্রজাতি নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে। খাদ্যের অভাব দেখলে বহু প্রজাতি কি হয়ে যাবে? না খেয়ে মারা যাবে, মানে হারিয়ে যাবে পৃথিবী থেকে। চুরি ডাকাতি বেড়ে যাবে। দরিদ্র মানুষ অনাহারে মারা যাবে, দরিদ্র মানুষ যে আছে তারা হচ্ছে না খেয়েই মারা যাবে। তারপরে দেখো 4 নম্বর পয়েন্টটা বলা আছে যে মানুষে মানুষে প্রাণীতে প্রাণীতে লড়াই শুরু হয়ে যাবে, মানে প্রত্যেকটা জীব নিজেদের মধ্যে কিংবা একে অপরের সাথে লড়তে আরম্ভ করবে, লড়াই শুরু করবে, ঠিক আছে। এবার দেখো যেটা আমাদের শক্তি সম্পদ আছে, তো শক্তি সম্পদের প্রকারভেদ, এটা হচ্ছে ভালো যেই জিনিসটা, দেখো এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসবে, ঠিক আছে, শক্তি সম্পদ থেকে। এই ছকটার মধ্যে আসবে যে পুনর্নবীকরণ অযোগ্য আর পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ কিংবা অপ্রচলিত শক্তির উদাহরণগুলো দাও একটা, ঠিক আছে। তো যাই হোক, দেখো কি বলছে প্রথমে, শক্তির প্রকারভেদ, মানে শক্তিটা যে আছে এটাকে দুভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে প্রচলিত শক্তি আর একটা হচ্ছে অপ্রচলিত শক্তি। প্রচলিত শক্তি মানে যে শক্তিগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে, এখনও চলছে, ঠিক আছে, ভবিষ্যতেও চলবে, এরকম শক্তিগুলো হচ্ছে প্রচলিত শক্তি। আর অপ্রচলিত শক্তি মানে যে শক্তিগুলো আগে ব্যবহার হতো না, ঠিক আছে, মানে জানা ছিল না, হয়তো এখন বর্তমানে সেগুলোর ব্যবহার চালু হচ্ছে বা তৈরি হচ্ছে নতুন করে, ঠিক আছে, এগুলো হচ্ছে অপ্রচলিত শক্তি। আর প্রচলিত শক্তির একটা কুপ্রভাব আছে যে এই শক্তিটা একদিন না একদিন শেষ হয়ে যাবে, ঠিক আছে, কয়েকটা বাদে, যেরকম আচ্ছা ঠিক আছে আলোচনা করছি কি বলছে। দেখো যে প্রচলিত শক্তির আবার দুটো ভাগ, একটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য, মানে এই শক্তিটাকে পুনরায় ব্যবহার করা যাবে, ঠিক আছে, যেরকম কি বায়ু শক্তি, জলবিদ্যুৎ শক্তি, আরেকটা হচ্ছে জৈব গ্যাস। আর পুনর্নবীকরণ অযোগ্য, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এছাড়াও অন্যান্য আছে কয়েকটা, যাই হোক। তো পুনর্নবীকরণ অযোগ্য মানে এই শক্তিগুলো আমরা যদি একবার ব্যবহার করে ফেলি, কয়লা, ঠিক আছে, তাহলে কয়লাটা আর পৃথিবী থেকে ফিরে পাবো না ওই কয়লা, ঠিক আছে, মানে আর এছাড়াও পৃথিবীতে কয়লার পরিমাণ হচ্ছে লিমিটেড, যতটা সঞ্চিত আছে সেটা শেষ হয়ে গেলে শেষ। তো এই জন্য এটাকে বলা হয় পুনর্নবীকরণ অযোগ্য, এটাকে পুনরায় আবার ব্যাক পাওয়া যাবে না। অপ্রচলিত শক্তির মধ্যে দেখো যে সৌরশক্তি, এটা এখন বর্তমানে খুব ব্যবহার হচ্ছে, তো এটা অপ্রচলিত আছে, কয়েকদিন পর এটা হচ্ছে প্রচলিত করে চলে যাবে সৌরশক্তিটা, সোলার নানান ধরনের যন্ত্র এই ব্যবহার হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো পারমাণবিক শক্তি। এবার দেখো যেটা 56 নম্বরে প্রশ্ন আছে যে নবীকরণযোগ্য চিরাচরিত শক্তি উৎসের মধ্যে প্রধান উৎস কোনটি? তো নবীকরণযোগ্য চিরাচরিত শক্তির মধ্যে যেটা প্রধান একবারে সেটা হচ্ছে জলবিদ্যুৎ শক্তি, এটা আগে থেকে ব্যবহার হয়ে আসছে আর এটা খুবই সুবিধাজনক, জল তো আমাদের সারা জীবনই থাকবেই, তাই না, এছাড়াও জলবিদ্যুৎ, এটাই হচ্ছে এই শক্তিটাই আর কি বলেছে, জলবিদ্যুৎ শক্তি। এবার 57 নম্বরের প্রশ্নটা দেখো যে পারমাণবিক শক্তি কি? তো এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে পদার্থের পরমাণু থেকে যে শক্তি উৎপন্ন হয় তাকে হচ্ছে পারমাণবিক শক্তি বলা হয়। 58 নম্বরের প্রশ্ন যে বর্তমানে আমাদের দেশে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে 6টি। তার মধ্যে এটা মনে রাখবে, তারাপুর, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে। তারাপুর, কোর্টা, নামগুলো নাম মনে রাখলো, এটার নাম মনে রাখবে তারাপুরে। এবার 59 নম্বরে প্রশ্ন আছে, দেখো যে পারমাণবিক শক্তির সুবিধাগুলো লেখো, যে পারমাণবিক শক্তি আমরা ব্যবহার করছি সেটার কি কি সুবিধা পাওয়া যাবে। অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে কম সময়ে কম জ্বালানি ব্যবহার করে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায়, বায়ু দূষণটা কম হয়, আর পারমাণবিক জ্বালানি বারবার ব্যবহার করা যায়। তো পারমাণবিক শক্তির আবার অনেকগুলো সুবিধা আছে, ঠিক আছে, আবার অসুবিধাও আছে। পারমাণবিক শক্তির যে ওখান থেকে যে রেডিয়েশনগুলো বের হয় সেটা পরিবেশের পক্ষে ক্ষতিকর। এছাড়া হচ্ছে পারমাণবিক শক্তি যদি একবার কোনো কারণে ব্লাস্ট হয়ে যায় তো পুরো এলাকাটা হচ্ছে দূষিত হয়ে যায়, সেটা একদিন বা দুদিনের জন্য না, কয়েক বছরের জন্য থেকে যায় সেই এলাকাটা দূষিত, ঠিক আছে, এগুলো হচ্ছে অসুবিধা। এবার দেখো যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে বায়ু শক্তি। তো 60 নম্বরের প্রশ্ন যে বায়ু শক্তির ব্যবহার ভারতের প্রথম কোথায় শুরু হয়েছিল? তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে গুজরাটে।
61 নম্বরের প্রশ্ন যে বায়ু শক্তি দ্বারা বিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান কত? মানে আমরা যদি বায়ু শক্তি দ্বারা বিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থানটা হচ্ছে পৃথিবীতে চতুর্থ, মানে 4 নম্বরে এখনো পর্যন্ত আমরা আছি। তো এবার দেখো যে টপিকটা সেটা হচ্ছে সৌরশক্তি সম্বন্ধে। তো 62 নম্বরের প্রশ্ন যে সৌরশক্তি ব্যবহারের সুবিধাগুলো লেখো। তো এটা হচ্ছে এটি পরিবেশ বান্ধব ও দূষণমুক্ত শক্তি, রক্ষণাবেক্ষণের খরচ খুবই কম হবে, একবার শুধু ইনস্টলেশন করে নাও, তারপরে আর কোনো খরচ নেই। তারপরে 3 নম্বরটা আছে যে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহের সুবিধা, যেখানে মনে করো বিদ্যুৎ নেই সেখানে সরাসরি সৌর বিদ্যুৎ ব্যবহার করে সেখানে কারেন্ট পাঠানো যায়। 63 নম্বরের প্রশ্ন দেখো যে সৌর বিদ্যুৎ ব্যবহারের অসুবিধাগুলি লেখো। তো দেখো সুবিধাও আছে আবার অসুবিধাও আছে, যেরকম সূর্যালোকের অনুপস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন হয় না। আমরা যে সৌর বিদ্যুৎ উৎপাদন করবো এটা যতদিন মানে সূর্যের আলোতেই শুধু বিদ্যুৎ উৎপাদন হবে, আর সূর্য যদি না ওঠে মনে করো 3-4 দিন ধরে মেঘলা আকাশ আছে, তাহলে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হবে না। 2 নম্বর পয়েন্টে দেখো যে সৌরকোষে, এটা স্টার পয়েন্ট, ঠিক আছে। সৌরকোষে অর্ধপরিবাহী রূপে মূলত বিশুদ্ধ সিলিকন ধাতু ব্যবহার করা হয়, যার উৎপাদন খরচ খুব বেশি। সৌরকোষে হচ্ছে সিলিকন ব্যবহার করা হয়, যেটা আর কি দামি জিনিস, খুবই দাম। তো এই জন্য হচ্ছে সৌর বিদ্যুৎ যদি আমরা চাই তাহলে আমাদের প্রথম যে খরচটা হয় সেটা একটু তুলনামূলকভাবে বেশি পড়ে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।